হ্যালো এভরিওয়ান। তো সত্যি বলতে কি আজকে যখন আমি ১ম রি-নিটের কথাটা শুনি, তখন আমার মানে সত্যি বলতে কি আনন্দ হয়েছিল খুব যে আরেকটা সুযোগ পাবে স্টুডেন্টরা। কারণ ম্যাক্সিমাম যে সমস্ত স্টুডেন্টগুলো হয় তারা সিলেকশনের অনেকটা দূরে থাকে। তো তারা যদি আরেকটা সুযোগ পায় তাহলে হয়তো নিজেকে আরেকবার প্রুভ করার একটা সুযোগ পাবে। তো যখন আমি এই কথাটা শুনেছিলাম তখন আমার পার্সোনালি এরকমই লেগেছিল। কিন্তু পরে যখন আমি জাস্ট বসে লাইব্রেরিতে পড়ছিলাম অ্যান্ড আমার এটা মাথাতে আসলো যে আ এটা এটা আমার যদি হতো মানে আমি ধরো 2022 এ যখন নিট দিলাম, 2022 এ যখন নিট দিলাম অ্যান্ড আমার 594 মার্কস যখন আসছিল, তখন যদি আমাকে কেউ এই জায়গাটা বলতো যে আ আরেকবার নিট দিতে হবে। আগের নিটটা ক্যানসেল হয়ে গেছে। আরেকবার নিট দিলে সেই নিট অনুযায়ী ইভ্যালুয়েশনস হবে। সেই নিট অনুযায়ী তুমি কলেজ পাবে। সেটা আমার জন্য কতটা ফ্রাস্ট্রেটিং হতো। মানে আমি বুঝতে পারছি না। মানে আজকে আমি রিসেন্ট আজকে মানে যেদিন আমি ভিডিওটা বানাচ্ছি, সেদিন আমি একটা টেলিগ্রাম চ্যানেলে হঠাৎ করে একটা ছবি দেখতে পাই এবং সেখানে বলা হয় যে রি-নিটের যে পেপার সেটাও নাকি স্টুডেন্টদের কাছে পৌঁছে দেওয়া হবে। তো এইরকম যদি অবস্থা হয় একটা এডুকেশন সিস্টেমের, তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? মানে আমি তো আগের ভিডিওগুলোয় গলা চিল্লিয়ে তোদের বলেছি যে, "আরেকবার লাস্ট চেষ্টা করে দেখ, আরেকবার শেষ কদিন দে, শেষ ৭ দিন দে।" মানে শেষ ৭ দিন স্টুডেন্টরা যে পরিমাণ খাটে, এই মোমেন্টে দাঁড়িয়ে এসে এটা রিয়েলি ফ্রাস্ট্রেটিং। মানে অনেকে হয়তো ভাবছে যে আরেকটা সুযোগ পেয়ে গেছি, খুব ভালো হয়েছে। সেটা তো আমি অবশ্যই বলব যে আরেকটা সুযোগ অনেকের জন্য যারা 200 বা 300 এই রেঞ্জে নাম্বার পাচ্ছিল তাদের জন্য একটা অনেক বড় সুযোগ। বা যারা 400 বা 450 এই রেঞ্জে নাম্বার পাচ্ছ তাদের জন্য তো অবশ্যই সেটা তো কি করে পড়তে হয় না পড়তে হয় বলব। বাট সেই সঙ্গে এটা কতটা ফ্রাস্ট্রেটিং সেই সমস্ত বাচ্চাদের জন্য যারা সিলেকশনের অনেকটা দোরগোড়ায় দাঁড়িয়েছিল। আমি শুধু সিলেকশনের দোরগোড়ায় যারা দাঁড়িয়েছিল তাদের কথা বলব না। যারা সারা বছর ভালো করে পড়েছে আমার তো মতে তাদের জন্যও এটা অনেক বেশি ফ্রাস্ট্রেটিং। কারণ আমি জানি না সেটা তোরা আমাকে কমেন্ট সেকশনে বলবি যে তোদের জন্য এটা কতটা ফ্রাস্ট্রেটিং। আর যেটা আমার পার্সোনালি লাগে যে একটা পড়ার একটা রিদম থাকে। সবাই জানে যে 5th মে তে নিট হবে। তো সেই জন্য আমাকে প্রিপারেশন করতে হবে। তারপরে এখন তো আমারই অনেক ফ্রেন্ড আছে। কারণ honestly saying না যত দিন যাচ্ছে এই নিট ব্যাপারটা না আমি পার্সোনালি আমার ১ম দিকে আমি যখন এই চ্যানেলটা বানিয়েছিলাম তখন আমি চাইতাম যে আমি যেমন নিটের জন্য অনেকগুলো ড্রপ দিয়ে চান্স পেয়েছি, আমি স্টুডেন্টরাও বা যারা আমাকে ফলো করবে তাদেরও এরকম যেন হয়, তারা যেন কেউ ভেঙে না পড়ে, তারা যেন লাইফে কখনো পিছিয়ে না পড়ে। কিন্তু দিন আমি যে জিনিসটা দেখছি যে নিট জিনিসটা এতটা আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছে। মানে কি বলবো? মানে এতটা একটা মানে পরের বারে যে আবার নিটের পেপার লিক হবে না তার কি মানে আছে? আগে যে কোনদিন আমরা যে এক্সাম গুলো দিয়ে এসেছি সেখানে যে নিটের পেপার লিক হয়নি তার কি মানে আছে? তো আজকে একটা গভর্নমেন্ট একটা এক্সাম প্রপার কন্ডাক্ট করাতে পারছে না। সেটা গভর্নমেন্টের ব্যর্থতা এবং তার জন্য ২৩ লাখ বাচ্চার ভবিষ্যৎ মানে কোথায় পড়ে আছে আমরা কেউ জানি না। আর যদি আমি ভেবেও নিই আর তো কোনো চাকরি নেই না? মানে আমরা করব কি? মানে ডাক্তারিটা এখন এমন একটা জায়গা হয়ে গেছে যেখানে এখনো পর্যন্ত লোকজন একটু হলেও ঠিকঠাক আর্ন করছে, একটু হলেও ঠিকঠাক একটা আর্নিং এর জায়গা রয়েছে। এট লিস্ট এইটুকু হলেও সিকিউর একটা ভবিষ্যৎ বাবা-মারা দেখতে পাচ্ছে বা স্টুডেন্টরাও দেখতে পাচ্ছে। সেইজন্য তারা এখানে দিচ্ছে। কিন্তু মানে আমি জানি না কি ফিউচার। মানে এখন আমি পার্সোনালি সত্যিই সবাইকে বলি যে উম আ মানে নিটের এই লুপটা থেকে বেরোতে honestly saying। কারণ আমার একটা ভাই আছে মানে আমার পরিচিত। তো সেই বলছিল যে আমার পার্সোনাল লাইফ পুরো হ্যাম্পার হয়ে গেছে ৪ বছর ড্রপ দিতে। আমার পক্ষে আর সম্ভব নয়। আমি আর নিট দেব না। আমি লিটারালি এরকম ডিসিশন নিয়েছি আমি নিট দেব না। এবং রিসেন্টলি আমি ইনস্টাগ্রামে একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছিল। হয়তো তোরাও অনেকে দেখেছিস যেখানে ওই ছেলেটা বলছে জাস্ট আই এম জাস্ট কুইটিং মাই নিট জার্নি অ্যান্ড ইটস ওকে। মানে এটা কোনো বাজে ব্যাপার নয় এখন যে আমরা কুইট করব না। মানে আমি ধরেই বসে থাকবো, আমি করতেই থাকবো। আর এই নিটের এই লুপটাতে, এই সাইকেলটাতে ঘুরতেই থাকবো, না। কারণ এখন আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি না যেখানে আমি জানি বাঁচতে গেলে টাকা-পয়সা লাগে, বাবা-মাকে ভালো রাখতে গেলে টাকা লাগে, নিজে ভালো থাকতে গেলে টাকা লাগে, নিজের শখ পূরণ করতে গেলে টাকা লাগে, লাইফে সবকিছুর জন্যই টাকা লাগে। তার জন্য একটা ভালো প্রফেশন, একটা ভালো জায়গা, সেই সঙ্গে এমবিবিএস এ তো সম্মান বলো বা রেসপেক্ট বলো বা বাইরের লোকের কাছে আমি ডাক্তার এটা বলতে শুনতে ভালো লাগে বলো, এগুলো তো আছেই। কিন্তু এই যে নিট সিস্টেমটা যেভাবে আমাদের মেন্টাল পিসটাকে নষ্ট করছে, সেটার সলিউশন কি? আমি নরমালি এরকম ভিডিও খুব একটা বানাই না বা আমি নরমালি এরকম জিনিস নিয়ে কথা বলি না। কিন্তু এই ব্যাপারটাতে আমি নিজে এতটা এক্সহস্টেড এতটা আমার জন্য। মানে আমি ভাবতেই পারছি না। আমি জানি না আমি তোদেরকে কি করে বলব যে, "তোরা আবার নিটের জন্য পড়, আরো ১৫ দিন দেখ, কি করে পড়বি?" হয়তো আমি বলেও দেব, আমি বানিয়েও দেব। আমি স্ট্র্যাটেজি ভিডিও বানানোর কাজ আমার, আমি বানিয়েও দিলাম। তোদেরকে বলেও দিলাম। কিন্তু আমি যখন তোদের জায়গায় দাঁড়িয়ে নিজেকে দেখছি, ধরো আমারই কোনো একটা এক্সাম, আমারই কোনো একটা প্রফ এক্সাম এরকম হলো, দিলাম, দিয়ে আসলাম। তারপরে আবার বলল, "হবে না, ওটা ক্যানসেল, আবার দিতে হবে।" তো আমি কি আর পারবো ওই মেন্টাল স্ট্রেংথ নিয়ে পড়াশোনা করতে? যতই একই পড়া জিনিস পড়তে হোক না কেন? আর একটা টাইমের তো ব্যাপার আছে না? সবাই এখন ওই রিল্যাক্সেশন মোডে চলে গেছে। নিজেকে কি করে কোপ আপ করবে? আমি তো ইভেন সত্যি কথা বলতে আমি একটা ভিডিও বানিয়ে ফেলেছিলাম যে, "কি করে তোরা এই ডিপ্রেশন থেকে নিজেকে কোপ আপ করবি?" তার মধ্যে শুনছি এক্সাম
ক্যান্সেল। ঠিক আছে? তো এই জিনিসটা মানে খুব আমি জানি না এনটিএ কি করবে বা গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট কি দায়িত্ব নেবে। নিশ্চয়ই কিছু ভালো করবে আমি আশা করব। কিন্তু আমি তোদেরকে একটা কথাই বলব পার্সোনালি, প্লিজ তোরা একটু ভালো করে পড়। কেউ না এই 2nd ড্রপ, 3rd ড্রপ, 4th ড্রপ, 5th ড্রপ এই লুপগুলোর মধ্যে পড়িস না। যত তাড়াতাড়ি সম্ভব এক্সাম দে, দিয়ে বেরিয়ে যা। কারণ এই লুপটাতে যতদিন থাকবি না ততদিন মেন্টাল প্রেশার সহ্য করতে হবে। সেই কোভিড-19 এর সময় থেকে মানে শুরু হয়েছে মনে আছে। যদিও 2016 তে যখন একবার এরকম হয়েছিল, রিনিট হয়েছিল, তখন আমার অত জ্ঞান ছিল না। মানে আমি জানতাম না। আমি তখন 11-12 এ পড়তাম। আমি অতটা নিট নিয়ে কিছু ভাবিনি বা অতটা নিট নিয়ে ওভারথিংক করিনি। সেইজন্য আমি জানতাম না। কিন্তু পরে শুনেছিলাম রিনিটের পেপার অনেক কঠিন হয়েছিল। এখন জানি না হয়তো এই পেপারটাও ইজি হবে বা ইজি মডারেট হবে বা যেমন হয়েছে তেমন হবে। কিন্তু আগে একটা এরকম বাজে এক্সপেরিয়েন্স হয়েছিল। বাকি আমার লাইফে আমি আর কখনো রিনিট দেখিনি। কিন্তু প্রতিবারেই নিটের মতো একটা সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিয়ে না প্রচুর, প্রচুর, প্রচুর ঝামেলা হয়। তো এখন এটা নিয়ে প্রোটেস্ট হচ্ছে দিল্লিতে, সবকিছু হচ্ছে। বাট আমাদের কাজ তো ওটা নয় না। আমাদের নিজেদের আমি সবসময় বলি দেখ লাইফে এটা ওটা সেটা সবকিছু চলতে পারে। কলেজে অনেক কিছু চলতে পারে বা বাইরের সমাজে অনেক কিছু চলতে পারে। সেটাতে তুই একটা মানে সচেতন নাগরিক হিসেবে সেটাতে তুই পার্টিসিপেট করতে পারিস, সেটাতে তুই মাথা ঘামাতে পারিস। বাট আল্টিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে তোকে নিজের ভালোটাও ভাবতে হবে। হয়তো অনেকে এখানে মানে বলতে চলে আসবে, "দিয়ে তুমি সেলফিশ হতে শেখাচ্ছ।" না, আমি নিজের ভালোটা বুঝতে শেখাচ্ছি। কারণ আজকে আমি ফাইনাল ইয়ার এমবিবিএস স্টুডেন্ট। আমি এতটুকু বুঝেছি, লাইফে যদি তুই নিজের ভালোটা না বুঝিস, কেউ তোর জন্য তোর ভালোটা বুঝে দেবে না। আল্টিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে তুই কতটা সাকসেসফুল, তুই কতটা আর্ন করছিস, তুই কতটা আর্ন করছিস, মানে ওটাই মেন কথা। ঠিক আছে? তো যারা এখন মেডিকেলের প্রিপারেশন নিচ্ছিস বা যারা চেষ্টা করছিস নিটের জন্য, আমি বলবো যা পড়ছিস নিজেদের লেভেলটাকে আরো এতটা বাড়িয়ে দে। ডবল খাট, ট্রিপল খাট, কিন্তু খেটে তাড়াতাড়ি করে এই লুপটা থেকে বেরো। ঠিক আছে? আমি নিজেও জানি না, মানে আমার পার্সোনালি আমার নিজের ভাল লাগছে না যে এত এরকম হচ্ছে। আমি জানি না আমি তোদেরকে কি বলবো, আমি কি স্ট্র্যাটেজি ভিডিও তোদের জন্য দেবো। তাও আমি ডিসাইড করেছি আমি বলবো, কারণ আমার কাছে আমি যখন প্রথম শুনেছিলাম রিনিট হবে, আমি আমার পার্সোনাল কিছু স্টুডেন্ট চেনা জানা আছে যাদের অতটা ভালো এক্সাম হয়নি। তো সেই বেসিসে হয়তো আমি একটু বায়াসলি ভেবে বলে দিয়েছিলাম যে হ্যাঁ খুব মজা, খুব আনন্দ, যে আরো একটা সুযোগ পাবে ওরা, আরেকবার নিজেকে চান্স পাবে প্রুভ করার। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু ওটাই মানে একটা লুপের মধ্যে আমরা ঘুরতে আছি শুধু। এদিক থেকে এদিক যাচ্ছি, এদিক থেকে ওদিকে যাচ্ছি। আর দেখ তোরা অনেকেই আমাকে নিটের ডেট নিয়ে জিজ্ঞেস করেছিলি। তো আমার মনে হয় যে অনেকে বলছে ২ মাস পিছিয়ে যাবে, ৩ মাস পিছিয়ে যাবে, বা অনেকে এটাও ডিমান্ড করছে যে আমাদের ২-৩ মাস টাইম লাগবে। বাট এরকম হয় না। একটা কারণ নিটের কাউন্সেলিং আছে, সেই কাউন্সেলিং এ পার্টিসিপেট করতে হবে। একটা ইয়ার তো ফাঁকা যেতে পারে না, না? কাউন্সেলিং এর পর ২-৩ মাস তো শুধু কাউন্সেলিং এ আর তোর অ্যাডমিশনে লাগবে। তারপরে ক্লাস শুরু করতে হবে। অগাস্ট বা তোর জুলাই, অগাস্ট থেকে মোস্ট প্রবাবলি ক্লাস শুরু হবে। তো এইসব কিছু মিলিয়ে এত দেরি করা যাবে না। তোরা আমাকে যদি তাও তোরা অ্যাপ্রক্স একটা ডেট বলতে বলিস, আমি বলব ১৫ দিনই টাইম পাবি। ১৫ থেকে ২০ দিন। তার থেকে বেশি না। একদিন ইভেন আমি রিসেন্টলি একটা ইন্টারভিউতে দেখছিলাম, তো ২ থেকে ৩ দিনের মধ্যে হয়তো নিটের ডেটও রিলিজ হয়ে যাবে। এবার অনেকে তোরা আমাকে এটাও জিজ্ঞেস করছিলি যে সিটি চেঞ্জ হবে কিনা বা লোকেশন চেঞ্জ হবে কিনা বা সেন্টার চেঞ্জ হবে কিনা। তো যতদূর আমার কাছে খবর আছে সিটি চেঞ্জ হবে না। কিন্তু যেটা সেন্টার, এক্সাম সেন্টার সেটা চেঞ্জ হয়ে যাবে। আলাদা করে কোনো ফর্ম ফিল আপ বা কিছু কারোর করতে লাগবে না। কিন্তু ইয়ে করতে লাগবে, মানে অ্যাডমিট কার্ডটা নতুন বেরোবে, ওটাকে প্রিন্ট আউট করতে হবে। আর বোধহয় কারোর কোনো রকম কোনো ইনফরমেশন তো শুনিনি। বাকি এক্সাম যেমন দিতে যাস তেমন দিতে যাবি, নরমাল, কোনো অসুবিধা নেই। কিন্তু একটু পড়তে হবে। মানে এই ১৫ দিন বা কি করে পড়বি, কি করে প্রিপারেশনস করবি আমি সেটা বলে দেব। কারণ আমি কি বলবো, মানে দেখ সবকিছুরই দুটো দিক আছে। একটা পজিটিভ দিক, একটা নেগেটিভ দিক। এতক্ষণ তো নেগেটিভ দিক নিয়ে কথা বললাম। এবার একটু পজিটিভ দিক নিয়ে বলি যে যেটাই হোক মানে জিনিসটাকে এরকমভাবে দেখ, জিনিসটা এরকম পজিটিভ ওয়েতে দেখ যে ঠিক আছে যেটা হয়েছে হয়েছে। এখন তো আর ওটা বলে কোনো লাভ নেই যে কেন কোশ্চেন লিক হলো, কিছু লোক কেন কোটি, কোটি টাকা দিয়ে কোশ্চেন কিনে নিল, আর আমরা নরমাল মধ্যবিত্ত বাড়ি, নিম্নবিত্ত বাড়ির ছেলেমেয়েরা হয়ে মানে আমাদের বাবার টাকা নেই বলে আমরা কোশ্চেনটা পেলাম না, এবং ওরা বড়লোকরা আজকে কোশ্চেনটা কিনে নিল বলে আজকে সেই চাপে আমরা সবাই সাফার করছি। তো এটা বলে মানে ঠিক আছে, এটা বললে হয়তো কিছুক্ষণ মনের শান্তি, কিছুক্ষণ খারাপ লাগা হলো, কিন্তু তারপর কি? তারপর তো নিজেকে নিয়ে ভাবতে হবে না? তো সেইটার দিক থেকে দাঁড়িয়ে আমি সবাইকে বলব যে পড়াশোনা শুরু কর সবাই। আরেকবার শুরু করতে হবে, কিছু করার নেই। এটা তো আর ওরকম নয় যে তোর কাছে অপশনাল, তুই দিতেও পারিস, তুই নাও দিতে পারিস। মানে ওই আগের রেজাল্ট আর কোনো ভ্যালুই থাকবে না। ঠিক আছে? তো যদি আর একবার মনে হয়, সত্যিই যদি মনে হয় ডাক্তার হতে চাই না, তাহলেই এক্সাম দে। যদি মনে হয় যে না হয়ে গেছে, আই এম জাস্ট ডান উইথ দিস, ছেড়ে দে। কোনো অসুবিধা নেই। লাইফে শুধু একটাই প্রফেশন নেই যে ডাক্তারই হতে হবে। তোরা হয়তো ভাবছিস যে দিদি কেন এরকম কথা বলছে? দিদি অনেক ফ্রাস্ট্রেশন এ এরকম কথা বলছে। কারণ যা সিচুয়েশন দেখছি, স্টুডেন্টরা যেরকমভাবে মেন্টালি হ্যারাসড হচ্ছে বাই গভর্নমেন্ট, বাই এনটিএ, তো কিছু বলার নেই। মানে আমার লিটারালি কিছু বলার নেই। মানে
একটা এক্সাম, যেই এক্সামে এত ভালো করে সবাই প্রিপারেশনস করে, যেই এক্সামের জন্য সবাই এত খাটে সারা বছর ধরে, সেই এক্সামটা হঠাৎ করে একদিনের অ্যানাউন্সমেন্টে ক্যান্সেল হয়ে গেল। মানে বছরে এরকম নয় দুটো করে এক্সাম হচ্ছে, যেই মতো দুটো অ্যাটেম্পটে তো আমাদের দিচ্ছে না। যাই হোক, এগুলো বলে লাভ নেই। আমি শুধু একটা কথাই বলবো যে একটু একটু করে পড়াশোনা শুরু কর, একটু একটু করে পড়াশোনায় ঢুকে যা, মানে আজকে থেকেই ঢুকে যা। আমি এরপরেই একটা ভিডিও দেবো যেখানে আমি বলে দেবো যে কি করে পড়বি এই কদিনের জন্য। আমার পক্ষে যতটা পসিবল আমি তোদের জায়গায় থাকলে যেটা করতাম আমি সেটাই বানিয়ে দেবো। তার জন্য তোরা যারা সাবস্ক্রাইব করিসনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নে চ্যানেলটাকে। তো আমি যতটা সম্ভব তোদের হেল্প করার চেষ্টা করব। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত নিজেকে কাম রাখ, কুল রাখ, চেঁচামেচি করিস না, শান্ত থাক। এখন শান্তই থাকতে হবে। ওকে, বাই।